শুধু ওষুধের সর্বনিম্ন দাম নির্ধারণ করলেই রোগীর চিকিৎসা ব্যয় কমবে না। রোগীর ক্রয় ক্ষমতার মধ্যে ওষুধের দাম রাখার পাশাপাশি উৎপাদন ও সরবরাহ টেকসই রাখার দাবি জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ইন্টিগ্রিটি নেটওয়ার্ক ফর এভিডেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি বা পাইনেট। এজন্য বিজ্ঞান ভিত্তিক অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা, স্বচ্ছ মূল্য নির্ধারণ এবং নিয়মিত মূল্য পর্যালোচনার পরামর্শ সংস্থাটির। মঙ্গলবার রাজধানীর সেডাপ মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাইনেট আয়োজিত রোগীর নাগালে ওষুধ উৎপাদকের টেকসইতা, ভারসাম্যপূর্ণ ওষুধ নীতির সন্ধানে শীর্ষক জাতীয় নীতি সংলাপে এসব কথা উঠে আসে। অনুষ্ঠানে বলা হয়, শুধু দাম বেঁধে দিলেই রোগীর কাছে ওষুধ পৌঁছানো নিশ্চিত হয় না। বাজারে ওষুধের প্রাপ্যতা, রোগীর ক্রয় ক্ষমতা এবং উৎপাদন ব্যয় সবকিছু বিবেচনায় নিতে হয়। বাংলাদেশের এপিআই এর 90% বেশি ভারত ও চীন থেকে আমদানি করা হয়। ফলে কাঁচামালের দাম ও ডলারের বিনিময় হার বাড়লে ওষুধের উৎপাদন ব্যয়ও বাড়ে। 295টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল না করে প্রয়োজন অনুযায়ী সংশোধন এবং সংযোজন করা উচিত। ওষুধের দাম কমানোর পাশাপাশি উৎপাদন ও সরবরাহ টেকসই রাখার ভারসাম্যপূর্ণ নীতি নিশ্চিত করতে পারে রোগীর নাগালে চিকিৎসা। বাণিজ্য সংলাপে পুরোটা সময় জুড়ে আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন। লোকমান হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আজকে স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা করব। বর্তমানে আমাদের যে স্বাস্থ্য খাতের অবস্থা, সেটাকে আসলে কিভাবে পর্যালোচনা করবেন? ধন্যবাদ আপনাকে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের তো দীর্ঘদিন যাবতই এই স্বাধীনতার পর থেকেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের অনেক সমালোচনা আছে। আমি মনে করি, আমি একজন স্বাস্থ্য ব্যবস্থাপক হিসেবে, যে এটা দিন দিন কমছে, কিন্তু ওই লেভেলে না। মানুষের চাহিদা আমরা পূরণ করতে পারছি না, সরকারও পাচ্ছে না। সরকারের পাশাপাশি আমরা কাজ করছি। এইটা আমি মনে হয় যে নতুন সরকার আবার 69,000 কোটি টাকা বাজেট দিয়েছে। এটা অনেকটা অন্যান্য বছরের তুলনায় বেশি। তো সেই যেগুলো একদিকে যেমন এটা খুশির সংবাদ, অন্যদিকে আপনি দেখবেন যে আমাদের যে বাজেট হয় সেটা খরচ করারও সক্ষমতা হয় না। এর মধ্যে নানা প্রবলেম থাকে। আমি মনে করি যতটুকু বাজেট হয়েছে এইটা নিয়ে কাজ শুরু করলে, আমরা যদি মানুষের যে এই কথাগুলো বেরিয়ে আসে যে বিশাল অংশ মানুষের পকেট থেকে যায় এই চিকিৎসায়, প্রায় 70% টাকা মানুষের পকেট থেকে যায়। এইগুলোর থেকে যদি কাজ করা যায়, হসপিটালগুলোতে যদি নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা মেডিসিন, সার্জিক্যাল, এগুলো যদি অবাধ সরবরাহটা থাকে, অ্যাভেলেবল থাকে, তাহলে এই মানুষের খরচটা কমে যাবে। দেখা যায় যে একটা হাসপাতালে অনেক কিছু সাপ্লাই থাকে না। এই সাপ্লাই চেনটা যদি বাড়ানো যায়, তাহলে কিন্তু আমাদের অনেকটা মানে সাধারণ জনগণের পকেট থেকে যে আমরা বলি যে 70% টাকা যায়, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। সেটা যদি আস্তে আস্তে কমে আসে, মানুষের স্বস্তিতে যাবে। পাশাপাশি মানুষের স্বস্তির কথা বলছেন, এই পর্যায়ে আমি একটু ওষুধ নিয়ে কথা বলতে চাই। যে আমরা দীর্ঘদিন দেখছি যে ওষুধের দাম নিয়ে আমাদের যারা সাধারণ মানুষ রয়েছে, তাদের যে ইনকাম, তার বেশিরভাগ অংশই আসলে ওষুধের পেছনে খরচ হয়, স্বাস্থ্য খাতে খরচ হয়। এটাকে আসলে কিভাবে সমন্বয় করা যায়? এবং নতুন যে নীতিমালা আসছে আমরা দেখছি, সেখানেও আসলে ওষুধের দাম সমন্বয় নিয়ে নানা কথা উঠছে। এটা আপনি ঠিকই বলেছেন। আপনি যদি 20 বছর আগে আমরা কল্পনা করি, তখন একটা অপারেশনের যে পরিমাণ ঔষধ লাগতো, এখন কিন্তু তার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ লাগছে। অর্থাৎ কি, ঔষধের দাম বেড়ে গেছে, অথবা ঔষধের ধরন বেড়ে গেছে, যার কারণে দাম বেড়ে গেছে। এটা নিবিড়ভাবে দেখতে হবে। তবে দাম যে বাড়ছে, 20 বছর আগে একটা অপারেশন করতে 3,000 টাকা লাগলে এখন কিন্তু সেটা 10,000 টাকা লাগে। সেই জায়গায় ওষুধের যে বিভিন্ন ডিপার্টমেন্টের ওষুধগুলো, অ্যান্টিবায়োটিক বা অ্যানালজেসিক, এগুলা দাম কিভাবে বাড়লো, কেন বাড়লো, এটা সরকার অবশ্যই দেখছে। এবং বেসরকারি যারা উৎপাদনকারী, তাদের সাথে বসে কাঁচামালের দাম কেমন, উৎপাদন খরচ কেমন, এবং এটার মূল্য নির্ধারণ, এটা সরকারের একটু নিয়ন্ত্রণে থাকা উচিত। ইতিমধ্যে আমাদের এগুলা সরকার কাজ করছে। আমরা যে বেসরকারি পর্যায়ে দেখছি, যেমন আমরা যে বিল নিচ্ছি, যেমন আমরা অক্সিজেন কত দামে বিক্রি করব, সেটাও কিন্তু সরকারের একটা গাইডলাইনে চলে আসছে। আমরা টেস্ট কত দামে করাবো, সেটাও কিন্তু সরকারের গাইডলাইনে চলে আসতেছে। তবে এখনও পরিপূর্ণ আসে নাই। তো সেই জায়গায় কাজ করলে মানুষের যে একটা অস্বস্তির জায়গা, যে পকেট থেকে অনেক টাকা ব্যয় হচ্ছে, সেটা অনেকগুলো লাঘব হবে। আর পাশাপাশি সরকার যদি সাপ্লাই চেন বাড়ায়, বাজেট বাড়ায় ঔষধের উপরে, তাহলে প্রান্তিক লেভেলের মানুষের
একটু ওজন কমে যাবে আর খরচের অংশটা কমে যাবে। ওষুধের পাশাপাশি আসলে আমাদের স্বাস্থ্য খাতে আর কোন কোন বিষয়ে নজর দেওয়া জরুরি এই মুহূর্তে? আমি মনে করি যে ঔষধ একটা গুরুত্বপূর্ণ জিনিস, পরীক্ষা নিরীক্ষা একটা গুরুত্বপূর্ণ জিনিস, হসপিটালাইজেশন একটা গুরুত্বপূর্ণ জিনিস, ডাক্তারদের ভিজিট একটা গুরুত্বপূর্ণ জিনিস। সকল কিছুই আপনি যদি কাজ করেন তাহলে কাজ হাজার হাজার আছে, সেই যেগুলো আইডেন্টিফাই করতে হবে। যেমন মেডিসিন একটা অংশ কিন্তু যাচ্ছে। আপনি যদি একটা অপারেশনের কথা চিন্তা করেন, আমরা বেসরকারি পর্যায়ে 50-60 হাজার টাকা বিল হলে 10,000 টাকা ওষুধের বিল যায়, তাহলে এক পঞ্চমাংশ। আর অন্যান্যগুলা ডাক্তারের খরচ, আমাদের ওটি খরচ, আমাদের স্টাফ খরচ, ওটি অ্যাসিস্ট্যান্ট খরচ, এগুলোর দিকে সরকার নজর দিচ্ছে। এগুলোও কিন্তু নিবিড়ভাবে দেখতে হবে যে আমরা কে কত নিচ্ছি। সেই জায়গায় যদি কাজ করে আমার মনে হয় আস্তে আস্তে কিছুটা কমে আসবে, অনেকটা কমে আমি এই আসবে। পর্যায়ে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা দেখছি যে মানুষ প্রেসক্রিপশন ছাড়া, মানে ওষুধের প্রতি মানুষের আগ্রহ বেশি বা প্রেসক্রিপশন ছাড়া অনেক বেশি ওষুধ গ্রহণ করছে, এরকম একটা মতামত উঠে এসেছে। এর পেছনে কারণটা আসলে কি দেখছেন? এই পিছনে কারণটা হলো সরকারের লিখিত গাইডলাইন আছে, ইমপ্লিমেন্টেশন নাই। যেমন মনে করেন পৃথিবীর উন্নত কোনো দেশে আপনি অ্যান্টিবায়োটিক কোনোদিনই প্রেসক্রিপশন ছাড়া সেল দেখবেন না। ওই সমস্ত দেশে গাইডলাইন বলা আছে যে অ্যানালজেসিক বা অ্যান্টিবায়োটিক ঔষধগুলা ফার্মেসি থেকে বিক্রি করতে পারবে, কিন্তু আমাদের দেশে হায়ার অ্যান্টিবায়োটিকও একজন ফার্মেসি ম্যান বিক্রি করতে পারে। সেগুলো বিধিনিষেধ এবং ইমপ্লিমেন্টেশন লাগবে, যে শুধু কাগজে থাকলেই হবে না, যে কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যে কোনোভাবেই যেন ডাক্তারের পরামর্শ ছাড়া একটা অ্যান্টিবায়োটিক বিক্রি না করতে পারে। যে সমস্ত নিষেধ ঔষধ আছে যে রেজিস্টার্ড ডাক্তার ছাড়া লিখতে পারবে না, সেগুলো যদি হয় এটা কিন্তু আমাদের জাতিও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনি দেখবেন একটা রিপোর্ট আমি দেখেছিলাম যে পৃথিবীতে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় পৃথিবীর অন্যান্য দেশগুলোর তুলনায়। তাহলে আমাদের এইখানে অ্যান্টিবায়োটিকটা কেন ব্যবহার হয়? মানুষ অনেকটা সস্তায় করতে যেয়ে কিন্তু ক্ষতি হচ্ছে। যেমন যত্রতত্র যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এটা কিন্তু শরীরের মধ্যে রেজিস্ট্যান্স হয়। রেজিস্ট্যান্স শুধু আমার হইলে হবে না, আমার থেকে কিন্তু আপনারও যাবে। কিভাবে? এটা একটা সার্কেল আছে। ধরেন আমি একটা অযাচিত অ্যান্টিবায়োটিক ব্যবহার করলাম, সেটা খেয়ে আমি মলত্যাগ করলাম বা প্রস্রাব করলাম, সেটার থেকে যদি ফসল উৎপাদন হয়, ফসলের থেকে কিন্তু আমাদের অন্যান্য মানুষের মধ্যে যাবে। এই জন্য আমাদের অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করছে না। এগুলো নিয়ে সরকার আলোচনা করছে, সরকারি ব্যবস্থাপনায়, বেসরকারি ব্যবস্থাপনায় বা WHO এর ইয়েতে অংশগ্রহণে একটা আলোচনা হচ্ছে। আমি মনে করি যে এটা আরও কঠিনভাবে এটা নিয়ন্ত্রণ হওয়া উচিত। জি, এ পর্যায়ে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের ওষুধ শিল্পের বিকাশ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসা, এই দুইটার মধ্যে আসলে কিভাবে সমন্বয় করা সম্ভব? আবার বলেন। বাংলাদেশের ওষুধ শিল্পের বিকাশ এবং পাশাপাশি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা, এই দুটোর মধ্যে সমন্বয় করা কিভাবে সম্ভব? আমি মনে করি সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা যেটা, সেটা কিন্তু সরকারের বাজেট। আরেকটা হলো আমাদেরকে কিভাবে সরকার আমাদের জনগণের এই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করবেন, এই দুইটা জিনিস। ধরেন ফার্মাসিউটিক্যাল যদি চিন্তা করে যে আমরা মানুষকে সাহায্য করব, সেটা কতটুকু করতে পারবে? খুব বেশি কিন্তু না। সরকারের বাজেটেই আমাদের চিকিৎসা ব্যবস্থাটা সরকারিটা চলে, আর বেসরকারি ব্যবস্থাপনায় আমরা যতটুকু করি এটা কিন্তু জনগণের পয়সায়। এইখানে যে এটা আপনার প্রেশারটা মানে বিলটা বেসরকারি পর্যায়ে এটা জনগণের কিন্তু লাগে। আমি যখন সাধারণ জনগণ, তখন আমি যখন কোথাও পেমেন্ট করি তখন কিন্তু আমারও কষ্ট হয়। সেই জায়গায় আমি সরকারের বাজেটের উপরে গুরুত্ব দেব, পাশাপাশি নিয়ন্ত্রণের উপরে গুরুত্ব দেব। আমাদেরকে সরকার যদি অপেক্ষাকৃত নিয়ন্ত্রণ করতে পারে একটা সিস্টেমের মধ্যে, যেমন বেসরকারি পর্যায়ে একটা কোন লেভেলের সার্জন কত টাকা নিবে, কোন লেভেলের হাসপাতাল কত টাকা নিবে, এগুলো নিয়ে সরকার কাজ করছে। এটা ধীরে ধীরে আগাচ্ছে, আস্তে আস্তে কিন্তু এটা পরিষ্কার হচ্ছে। এখানে লোড কমে যাবে। আর পাশাপাশি সরকার গত বছরের তুলনায় 42,000 কোটি টাকা ছিল, 69,000 কোটি টাকা দিয়েছে। যদিও মূল্যস্ফীতি আছে, তবু এটা ভালো। তো এইটা যদি প্রতি বছর বছর স্বাস্থ্য বাজেট বাড়ে। আরেকটা কথা আছে কিন্তু, WHO এর গাইডলাইন আছে যে জিডিপির 5% দিতে হবে। 5% যদি যখন আমাদের বাজেটে আসবে, জনগণের চাপ অনেকটা কমে যাবে। জনগণের চাপ অনেক যারা নিম্ন আয়ের মানুষ, যাদের এটা লোডটা নিতে পারছে না, তাদের কিন্তু কমে যাবে। কিন্তু 5% জিডিপির আমরা কখন দিতে পারবো, সেটা একটা প্রশ্ন। এটা সরকার ভাববে আশা করি।
জি, এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের আগে হাম ডেঙ্গু নিয়ে কথা বলছিলাম। এবছরও দেখলাম হামের প্রাদুর্ভাব, ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশ ছিল। প্রতি বছরে দেখা যাচ্ছে এই প্রাদুর্ভাবটা থাকছে। এটার জন্য আসলে আমাদের ভবিষ্যতে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? আপনার একটা জিনিস হলো যে কিছু জিনিস আছে যে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন পৃথিবীর গবেষণায় আসছে না, আমরা 14টা 15 বা 15টা রোগের টিকা দিই। 10টা টিকার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে সারা জীবনের জন্য তাদেরকে সুস্থ করে তুলি। যেমন আপনি খেয়াল করবেন 2000 বা কম বেশি 2000 সালের দিকে আমরা পোলিও মুক্ত হয়েছি। তো এই পোলিও মুক্তটা কেন? পোলিও ভ্যাকসিন দেওয়ার পরে বাংলাদেশের শতভাগ বাচ্চারা পাওয়ার পরে আমরা পোলিও মুক্ত হয়েছি। বাংলাদেশে পোলিও রোগে মারা যায় নাই, এখনও মারা কম যাচ্ছে। এই সময়ে মিজেলস রুবেলার আক্রমণটা আসছে। এটা গভীরভাবে গবেষণায় বিভিন্ন পত্রপত্রিকায় আমরা জানতে পারছি যে এইখানে এক সময় ভ্যাকসিনটা বন্ধ ছিল, ভ্যাকসিন প্রদানটা বন্ধ ছিল এবং ভ্যাকসিন ইম্পোর্ট বন্ধ ছিল। এটা অ্যালার্মিং, এটা বন্ধ হওয়া যাবে না। যে টিকাগুলো অবশ্যই দিতে হবে। একটা বাচ্চার জীবন তো অনেক, মানে আমি মনে করি অনেক মূল্যবান, যেটা টাকা দিয়ে গোনা যাবে না। সেই তুলনায় এই যে হাম উপসর্গে প্রায় 9 শতাধিক বাচ্চা আমরা এই বছর হারিয়েছি, এটা কিন্তু অত্যন্ত বেদনাবিধুর। তাহলে এই ভ্যাকসিনকে গবেষণা করে যদি আপনি দেখেন যে ভ্যাকসিনটা যদি আমরা শতভাগ বাচ্চাদের মধ্যে দিতে পারি, তাহলে কিন্তু এই 14-15টা রোগ আর হবে না। এই একটা জায়গা। আরেকটা হলো যে আপনি ডেঙ্গু নিয়ে কথা বলেছেন। ডেঙ্গু দেখা যায় যে সিজনাল রোগ, কিন্তু গত 2-1 বছর দেখা যাচ্ছে সারা বছরই কিছু না কিছু হচ্ছে। তাহলে কি করতে হবে? ডেঙ্গুটা কিন্তু নিয়ন্ত্রিত রোগ। এটা যখন নিয়ন্ত্রণ করা যাবে, যেমন আমরা যদি পরিষ্কার থাকি, রাস্তাঘাট, নর্দমা, নদী নালা, বিল্ডিং করতেছি, সকল জায়গায় যদি আমরা সিস্টেমের মধ্যে নিয়ে আসি, এটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে, এখানে 100% জিরো করা যাবে না, রোগটা নিয়ে জিরো করা যাবে না। তবে আমি স্বাস্থ্য ব্যবস্থাপক হিসেবে বলি, ডেঙ্গু কিন্তু মৃত্যুর সংখ্যা জিরোতে আনা যাবে। মৃত্যুর সংখ্যা জিরোতে নিয়ে আসা যাবে যদি জ্বর হলো একজন রেজিস্টার্ড ডাক্তারের আন্ডারে যদি যায়, ওই রোগীটা কিন্তু মারা যাবে না। কোন রোগীগুলো মারা যাচ্ছে? যে রোগীগুলা অবহেলা করছে অথবা চিকিৎসা করছে না গার্জিয়ান, দুটো জায়গায় কিন্তু এই রোগীগুলো আমরা হারাচ্ছি, সেটা বাচ্চা হোক আর বড় হোক। আমি আপনাকে একটা অভিজ্ঞতায় বলতে পারি, একটা মা 45 বছর বয়স, গত বছর আমার এখানে আইসিইউতে মারা গেছে। আসলে তাকে বাঁচানোর মতো অবস্থা ছিল না, তার হাজব্যান্ড বাসায় ছিল না, তাকে সময় প্রপারলি চিকিৎসা নেয় নাই। এই জায়গায় আমি বলবো ডেঙ্গু যাই হোক, জ্বর হলে বা উপসর্গ থাকলে অতি তাড়াতাড়ি একজন রেজিস্টার্ড ডাক্তার দেখাক, মিনিমাম MBBS ডাক্তার দেখাক। যদি চিকিৎসা নেয় সময় মতো, তাহলে কিন্তু মৃত্যুটা হবে না।